মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বিশ্বে শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত। ইসরায়েলের একের পর এক বিমান হামলায় লেবাননে অন্তত ৩১ জন নিহত। নতুন করে মার্কিন হামলায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। অবৈধ বাংলাদেশিদের দ্রুত ভারত ছাড়তে বললেন শুভেন্দু অধিকারী। তাড়াতাড়ি না পালালে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবং কঙ্গো ও উগান্ডায় ইবোলার নতুন প্রাদুর্ভাব, এক মাসে মৃত্যু ২২০ জন। মোকাবিলার টিকা তৈরি করলেন রাশিয়ার বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি জুবাই খান ঝিলিক। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে মুসলমানরা পালন করছে ইসলাম ধর্মের অন্যতম বৃহৎ এই উৎসব। হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্নের মধ্য দিয়েই শুরু হয় ঈদ উদযাপন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সৌদি আরবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী রিয়াদ সহ জেদ্দা, মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। অংশ নেন হাজারো মুসল্লি। ফজরের পর থেকেই মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। মুসল্লিদের নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিতে ছিল বিশেষ ব্যবস্থা। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছিল ঈদের আনন্দ ও মিলন মেলার আবহ। পরিবার পরিজন থেকে দূরে থাকলেও প্রবাসে একসঙ্গে ঈদ উদযাপন করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। অন্যান্য দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য, ত্যাগের মহিমা ও উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন দেশের ৭টি আমিরাতের ঈদগাহ ও মসজিদে মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। লাখো প্রবাসী বাংলাদেশীও অংশ নেন ঈদ জামাতে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ায় অংশ নেন প্রবাসীরা। প্রবাসে ঈদ মানে পরিবারকে খুব মিস করা, বিশেষ করে মা বাবা ভাই বোনকে খুব বেশি মিস করা। আমরা প্রবাসে ঈদ করছি, পরিবারকে তো সবসময় মিস করা হয়, সেই সাথে একটু কমে যায়, কারণ এখানে যারা আছে সবাই পরিবারের মতো, নিজের আপন স্বজনদেরকে মতোই আমরা নিয়েছি। সেজন্য একটু আমাদের আলহামদুলিল্লাহ কষ্ট একটু কম হয় এবং ভালো লাগে। আজকে আমাদের ঈদুল আজহার দিন, আমরা সকাল নামাজ শেষ করে আমরা ঈদুল আজহার সবাই একসাথে, আমাদের একটা ফ্যামিলি, এটা সবার সাথে দেখা সাক্ষাৎ, সবার সাথে কোলাকুলি সবকিছু হলো। মিস করতেছি বাংলাদেশের আত্মীয় স্বজনগুলোকে, সবাইকে মিস করতেছি অনেক। উত্তেজনা পরিস্থিতির মধ্যেও ঈদুল আজহা উদযাপন করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। দেশটির জাতীয় মসজিদ আল ফাতেহেতে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরিবার পরিজন ছাড়া দূর পরবাসে ঈদ উদযাপন কষ্টের হলেও কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের নামাজ ও সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পেরে খুশির কথা জানান তারা। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা খুবই ভালো কাটে, কারণ বন্ধু বান্ধব সবার লাগে এই প্রথম ঈদের নামাজ বাহরাইন কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। যদিও 2016 সালে বাহরাইন আইসি, এই প্রথমবারের মতো ঈদের নামাজ কেন্দ্রীয় মসজিদে আদায় করলাম। ভালো আছি, দেশের মানুষ সব ভালো দেখা, বাহরাইনের পরিবেশও ভালো আছে। ঈদের নামাজ আদায় করলাম বাহরাইনের কেন্দ্রীয় জামে মসজিদে। আমরা সবসময় চেষ্টা করি যাতে পরিবারকে দেশে রাখার যে বেদনা ভিতরে কাজ করে সেটাকে ইগনোর করে এই দিনটাকে উদযাপন করা। পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও কাতার। দেশ দুটির জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন স্থানে একই সময়ে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করা হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি নিজেদের মতো করে আলাদাভাবে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে ঈদ মোবারক। ঈদুল আজহা মানে হচ্ছে একটি আত্মত্যাগ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, সকল প্রবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইমতিয়াজ আহমেদ, RTV। লেবাননে অব্যাহত রয়েছে জায়নবাদীদের হত্যাযজ্ঞ। মঙ্গলবার দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রামে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয় অন্তত ৩১ জন। হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননে বহু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা।
ফলে আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন হাজারো মানুষ। স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী অগ্রসর হওয়ায় সীমান্তবর্তী এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এদিকে নতুন করে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতি শূন্য আস্থা তৈরির কথা জানিয়েছে ইরান। কূটনৈতিক প্রচেষ্টার বড় ধরনের ধাক্কার কথাও জানানো হয়। ইরানের সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল যদি আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে এর জবাব হবে আরও কঠোর ও শক্তিশালী। পশ্চিমবঙ্গে থাকা অবৈধ বাংলাদেশিদের দ্রুত চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া লোকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাড়াতাড়ি পালাও, না হলে সরকার ব্যবস্থা নেবে। তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দেন তিনি। শুভেন্দু বলেন, ভোটের রাজনীতির কারণে এতদিন আইন প্রয়োগ হয়নি। এবার ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি কঠোরভাবে কার্যকর করা হবে। পাকিস্তানের জিলাম জেলায় 4.8 মাত্রার ভূমিকম্পে অন্তত 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা 7:06 অনুভূত এই কম্পনের উৎপত্তিস্থল ছিল ঝিলামের দক্ষিণ পশ্চিমে ভূপৃষ্ঠের প্রায় 12 কিলোমিটার গভীরে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পিঞ্জ দাদান খান এলাকার অন্তত 10টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং গুরুতরদের জিলাম জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও এলাকার তল্লাশি ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চালাচ্ছে। সময়ের স্রোতে হারিয়ে যাওয়া পুরনো পরিচয় আবারও ফিরে পাচ্ছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর। দেশভাগের পর বদলে যাওয়া বহু রাস্তা, মহল্লা ও চত্বরের আগের নাম পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। কৃষ্ণনগর, ধরমপুরা কিংবা লক্ষ্মীচকের মতো পরিচিত নামগুলো আবারও ফিরছে শহরের মানচিত্রে। বিশেষজ্ঞদের মতে এটি কেবল নাম পরিবর্তনের উদ্যোগ নয়, বরং লাহোরের বহু সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যকে পুনরায় স্বীকৃতি দেওয়ার একটি সাংস্কৃতিক প্রচেষ্টা। মুসলিম, হিন্দু, শিখ ও জৈন ঐতিহ্যের সহাবস্থানের স্মৃতি যেন আবার সামনে নিয়ে আসছে এই উদ্যোগ। বিস্তারিত অঙ্কুর মণ্ডলের রিপোর্টে। দেশভাগের প্রায় 8 দশক পর আবারও নিজের পুরনো পরিচয়ের দিকে ফিরতে শুরু করেছে পাকিস্তানের ঐতিহাসিক শহর লাহোর। শহরের বহু রাস্তা, মহল্লা ও চত্বরের দেশভাগ পূর্ব নাম পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে পাঞ্জাব প্রাদেশিক সরকার। এই পদক্ষেপকে লাহোরের ঐতিহাসিক ও বহু সাংস্কৃতিক পরিচয় পুনরুদ্ধারের অংশ হিসাবে দেখা হচ্ছে। দেশভাগের পর লাহোরের অনেক এলাকার নাম পরিবর্তন করা হয়েছিল, বিশেষ করে হিন্দু, শিখ কিংবা ব্রিটিশ আমলের নাম সরিয়ে সেখানে ইসলামী বা রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে নতুন নামকরণ করা হয়। তবে এবার সেই পুরনো নামগুলোর অনেকেই আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে ইসলামপুরার পুরনো নাম কৃষ্ণনগর, সুন্নতনগরের সন্তনগর, মুস্তফাবাদের ধরমপুরা এবং বাবরি মসজিদ চত্বরের পরিবর্তে জৈন মন্দির চত্বর। এছাড়া ফাতিমা জিন্নাহ সড়ক আবার কুইন্স সড়ক, আল্লামা ইকবাল সড়ক, জেল সড়ক আর মাওলানা জাফর আলী খান চত্বর আবার লক্ষ্মীচক নামে পরিচিত হতে শুরু করেছে। মজার বিষয় হলো, লাহোরের সাধারণ মানুষের মুখে এসব পুরনো নাম কখনো পুরোপুরি হারিয়ে যায়নি। লক্ষ্মীচক, ধরমপুরা বা কৃষ্ণনগর এসব নাম আনুষ্ঠানিকভাবে এখনও ব্যবহার করেন অনেক বাসিন্দা। ফলে অনেকের মতে সরকার আসলে নতুন কোনো নাম দিচ্ছে না, বরং মানুষের স্মৃতিতে টিকে থাকা পুরনো পরিচয়কেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে। এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মরিয়ম নওয়াজ ও নওয়াজ শরীফের নেতৃত্বে গঠিত লাহোর ঐতিহ্য পুনরুদ্ধার কর্তৃপক্ষ। সংস্থাটির লক্ষ্য শহরের ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক স্মৃতি এবং পুরনো পরিচয় সংরক্ষণ করা। ঐতিহাসিকভাবে লাহোর ছিল মুসলিম, হিন্দু, শিখ, জৈন ও ব্রিটিশ সংস্কৃতির এক মিলনস্থল। সময়ের সঙ্গে রাজনীতি বদলেছে শহরের নামও, কিন্তু ইতিহাস পুরোপুরি মুছে যায়নি। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি শুধুই নাম পরিবর্তন, নাকি অতীতকে নতুনভাবে স্বীকার করার একটি সাংস্কৃতিক উদ্যোগ? বিশ্লেষকদের মতে পাকিস্তানে এই পদক্ষেপ একটি বড় সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। কারণ যে শহর একসময় নিজের বহু সাংস্কৃতিক অতীতকে আড়াল করেছিল, সেই শহরই আজ আবার সেই ইতিহাসকে প্রকাশ্যে ফিরিয়ে আনছে। অঙ্কুর মণ্ডল, RTV। রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলার নতুন ধরন বুন্দিবুগিও মোকাবিলায় একটি টিকা তৈরি করেছেন বলে দাবি করেছে দক্ষিণ আফ্রিকার রুশ দূতাবাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় বলা হয়, রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকোর তথ্য অনুযায়ী এই টিকা ইবোলা ভাইরাস থেকে সুরক্ষা দিতে সক্ষম। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, টিকার কার্যকারিতা যাচাইয়ের জন্য এখনও ক্লিনিক্যাল ট্রায়াল ও বৈজ্ঞানিক তথ্য প্রকাশ প্রয়োজন। এদিকে কঙ্গো ও উগান্ডায় ইবোলার নতুন প্রাদুর্ভাবে গত এক মাসে 220 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করেছে। সুদানের পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আলটিনায় ড্রোন হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজার এলাকার চা ও খাবার বিক্রি করা নারী ব্যবসায়ীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলে বহু মানুষ নিহত হন এবং পরে স্থানীয়রা 14টি মরদেহ উদ্ধার করেন। সরকারি কর্মকর্তা হতাহতের তথ্য যাচাই চলছে বলে জানিয়েছেন। এই হামলার জন্য র্যাপিড সাপোর্ট ফোর্সকে দায়ী করা হলেও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। 2023 সাল থেকে সুদানের সেনাবাহিনী ও RSF এর সংঘাতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।